আমার নাম সাজ্জাদ। আমি একজন কলেজের ছাত্র। আমার বাবা পেশায় একজন কৃষক এবং আমিও তার সঙ্গে সাহায্য করি খেতে কাজ করে। ছোটবেলা থেকেই আমি বাবার সঙ্গে সাহায্য করে কাজ করে আসছি এবং আমার বাবা অনেক কষ্ট করে আমাকে এই পর্যন্ত পড়ালেখা করিয়েছেন এবং আমি পরবর্তীতেও পড়াশোনা করতে আগ্রহী ছিলাম। আমার সঙ্গে আচমকা এরকম একটা ঘটনা ঘটবে সেটা আসলে আমি কখনো কল্পনা করিনি। এই ঘটনার পর থেকে আমার জীবন সম্পূর্ণভাবে বদলে যায়। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরেকটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আপনাদের কাছে যদি কোনো ঘটনা এবং গল্প থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বেশি কথা বাড়াবো না। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। তাহলে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি সাজ্জাদ। যেদিন আমার সঙ্গে ঘটনাটি ঘটেছিল সেদিন আমি শহর থেকে বাড়িতে ফিরছিলাম। শহরে একটা কাজে গিয়েছিলাম, তবে ফিরতে ফিরতে আমার বেশ খানিকটা রাত হয়ে যায়। আমার আব্বার কৃষি কাজের জন্যই গিয়েছিলাম। মূলত ফসল বুনতে হবে সেই বীজ কেনার জন্যই শহরে গিয়েছিলাম, যেটা কিনা আমাদের গ্রামে অথবা উপজেলা শহরে পাওয়া যেত না। শহর থেকে গিয়ে নিয়ে আসতে হতো। আমি মোটামুটি কায়দায় দুপুরের দিকে রওনা দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে অন্যান্য সমস্ত কাজ সেরে বাড়িতে ফিরতে ফিরতে আমার রাত 10টার মতো বাজলো। বাড়িতে যখন আমি নামলাম, মানে আমার গ্রামের বাজারে, তখন ঘড়ির কাঁটায় রাত 10টা বাজে। আমার তখন একটা ঘড়ি ছিল, সেই ঘড়িতে আমি টাইম সবসময় দেখতাম। রাত 10টা মানে অনেক সময়। সময়কাল তখন 2007 কি 8 সাল। ওই সময়ে আমাদের গ্রামটা ছিল একদম অজপাড়াগা। আর রাত 10টার দিকে অবশ্যই কোনো গাড়ি ঘোড়া আমাদের গ্রামের দিকে যাত্রা পথে পাওয়া যেত না। কোনো ভ্যান, কোনো কিছুই যেত না। সেহেতু আমাদের মূল বাজার থেকে হেঁটে প্রায় 3.5 কিলোমিটার আমার বাড়ি পর্যন্ত হেঁটে আসতে হবে। সেহেতু আমি সেই ব্যাগটা নিয়ে হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। আমার কাঁধে একটি ব্যাগ ছিল। মূলত পড়াশোনার একটু কাজের জন্যই গিয়েছিলাম শহরে, আর এই বীজ কেনার জন্য। ফেরার পথে বীজের ব্যাগ আমার হাতে ছিল, আর ব্যাগের ভিতরে বই এবং পানির বোতল সবসময় আমি রাখতাম। এই পানির বোতলটা আমাকে যে এরকমভাবে উপকার করবে সেটা কখনই কল্পনা করতে পারিনি। আমি বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম কেউ আমাদের এদিকে যায় কিনা। মূলত খালপাড়ের রাস্তা হওয়ার কারণে এদিক দিয়ে কেউ যেতে চায় না। বিস্তীর্ণ একদম সমান রাস্তা খালপাড় জুড়ে। আমি সেই খালপাড়ের রাস্তা ধরে এগিয়ে আসতে শুরু করলাম। আর মাটির রাস্তা তো বৃষ্টি হলেই একটু এবড়ো থেবড়ো আর কাদামুক্ত হয়ে যায়, সেহেতু এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে কেউ আসতে চায় না। আকাশে তখন ভরা জ্যোৎস্না ছিল। হাতে যে টর্চ লাইট নেই যে সেই লাইট দিয়ে আমি দেখে দেখে আসবো, কারণ আমি ভেবেছিলাম হয়তো সন্ধ্যার আগে আগেই ফিরে আসবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। ফেরার পথে আমি খেয়াল করলাম আশপাশে কোনো মানুষজন নেই, আর বাড়িঘর তোর যা ছিল সকলেই ঘুমিয়ে পড়েছে। কিঞ্চিত ভয় লাগছিল, তবে সাহস করে সামনের দিকে আগাতে শুরু করলাম। বেশ খানিকটা পথ হেঁটে এসে আমি যখন আমাদের এলাকার মহল্লার দিকের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে ঢুকবো, তখনই আমার চোখ আটকে গেল রাস্তার কোনায় পড়ে থাকা একটা প্রাণীর দিকে। আমাদের এই অঞ্চলটা, মানে এই জায়গাটা বেশ খানিকটা শুনশান এবং নীরব। 3টা রাস্তার মাথা একত্রে এসে মিশেছে। কাঁচা রাস্তা হবার কারণে এদিকে তেমন কোনো বাড়িঘর দৌড় নেই। এদিকে হচ্ছে ফসলি জমি এবং দূর দূরান্তে কোনো বাড়িঘর দৌড় নেই। খালপাড় পার হয়ে এই রাস্তাটা একদম শুনশান পড়ে। এখানেই মূলত আমার ভয় লাগে। তবে রাস্তার পাশে একটা প্রাণীকে পড়ে কোকড়াতে দেখে সত্যিই আমার খারাপ লাগলো। আমার প্রাণীর প্রতি দয়া ছোটবেলা থেকেই অনেক বেশি। এমনকি আমার বাড়িতেও একটা বিড়াল পালি। একবার এক বিড়াল মারা যাবার কারণে আমি তো পুরো কান্না করেছিলাম সারাদিন। এই জন্য আমি বিড়ালটাকে দেখে কাছেই গিয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম কোনো প্রাণী হবে, কোনো বন্য প্রাণী বা অন্য কোনো কিছু, কারণ এখানে প্রচুর শিয়াল এবং অন্যান্য প্রাণীর বসবাস রয়েছে। আমি এগোতেই দেখলাম একটা বিড়াল জাতীয় কোনো কিছু একটা শুয়ে রয়েছে, তবে সেটাকে দেখতে বিড়ালের মতো না। বেশ লম্বা লেজ এবং গায়ে অনেক পশম। শারীরিক চেহারা এবং গঠন সমস্ত কিছুই বিড়ালের মতো হলেও তবে বিড়াল মনে হচ্ছিল না। আমি প্রথমে ভয় পেয়ে তার কাছে আগাইনি, তবে খেয়াল করলাম বিড়ালটা বেশ খানিকটা ক্লান্ত এবং অসুস্থ হয়ে সেখানে পড়ে আছে এবং গ্যাংড়াচ্ছে। মানে তার শরীরে সেন্স আছে, কিন্তু সে কোনোভাবে নড়াচড়া করতে পারছে না, শুয়ে শুধুমাত্র দাপাচ্ছে। আমি তার কাছে গেলাম। কাছে গিয়ে তার মুখটা উপরে তুলতে দেখলাম
তার মুখ দিয়ে কেমন একটা ফেনা বের হচ্ছে এবং সম্ভবত বিড়ালটা অসুস্থ হয়ে পড়েছে বা কোনো কিছু খেয়ে তার পেট খারাপ করেছে, এরকম কোনো কিছু মনে হতে লাগলো আমার। তখন এত রাত, আশেপাশে কেউ নেই, এমনিতেই আমার লাগছে ভয়, তারপর এরকম একটা জিনিস যখন আমি দেখলাম, কি করবো কিছু বুঝতে না পেরে মাথায় আসলো যে বিড়ালটাকে একটু পানি খাইয়ে দেখি কি হয়। তারপর ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ওর মুখে ধরতেই ঢকঢক করে বেশ খানিকটা পানি খেলো। পানি খাওয়ার পর বিড়ালটা চোখ খুলে আমার দিকে তাকালো। তারপর খানিকক্ষণ পর সে অচেতন হয়ে গেল। আমি বিড়ালটাকে সেখানে রাস্তার এক কর্নারে গাছের নিচের একটা পাটাতনের উপর রেখে তারপর চলে আসলাম, কারণ এই বিড়ালটাকে আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না। অলরেডি আমার বাড়িতে একটা বিড়াল আছে, সেটার জন্য আমার মা এবং বাপ দিনরাত আমাকে বকে। একে নিয়ে যেতে পারবো না এই জন্যই। আর এটা বিড়াল নাকি অন্য কোনো প্রাণী সেটা তো আমি শিওর না, যার কারণে আমি ওইখানে রেখে আসলাম এবং ভাবলাম যে পরের দিন সকালবেলা এসে দেখবো যে ওর কেমন অবস্থা। যদি খারাপ অবস্থা হয় তাহলে গঞ্জের যে ডাক্তার আছে তার কাছে নিয়ে যাব। আমি ওকে রেখে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। রাত তখন প্রায় 11:30টার কাছাকাছি হবে। অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে, সময়ও লেগেছে। তারপর মা খেতে দিল এবং খেতে দেওয়ার পরে আমি ঘুমিয়ে পড়লাম। আমার বাড়িতে ছোট একটা ভাই আর 2টা বোন রয়েছে, আর আমি ছিলাম হচ্ছে ওই সময় সব থেকে বড়, সেহেতু আমার দায়িত্ব ছিল অন্যরকম এবং সব বিষয়ে আমার আব্বাকে আমারই সাহায্য করতে হতো। আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিড়ালটার কথা মনে হলো। সকালবেলা খাবার না খেয়েই সেখানে দৌড় মারলাম। আমি দেখলাম গাছটার নিচে বিড়ালটা নেই, তবে আমার যে পানির বোতলটা আমি সাথে করে বেরিয়েছিলাম এবং ওকে খাইয়েছিলাম, সেই পানির বোতলটা সেখানে রয়েছে। তার মানে বোঝা গেল বিড়ালটা সুস্থ হওয়ার পরে এখান থেকে চলে গিয়েছে। বিড়াল ছিল নাকি অন্য কোনো বন্যপ্রাণী ছিল তা আমি বলতে পারবো না, তবে আমার কাছে বিড়ালই মনে হয়েছে, এই জন্য আমি বিড়াল বললাম আর কি। ওই দিনকের পর থেকে আমার সঙ্গে ঘটতে থাকে আজব সব ঘটনা। আমি ওই দিনকে বাড়িতে চলে আসি। সাধারণত আমাদের বাড়িতে বাজার সদাই এবং মাঠের কাজকর্ম এবং টুকটাক সব কর্ম আমি নিজেই করতাম। তো ওই দিন বিকালবেলা আব্বা আমাকে বলল কি যে আমি মাঠে যাচ্ছি, তুই একটু বাজার করে নিয়ে আয়। একটা ব্যাগ আমার মা আমাকে ধরিয়ে দিল এবং সাথে কিছু টাকা দিল। আমিও টুকটাক ওই সময় ছাত্রদেরকে পড়াতাম, গ্রামের ছাত্রদেরকে আর কি, ওই টাকা যা পেতাম আমার নিজের হাত খরচ চলতো, আর মাঝে মধ্যে বাজারও করতাম। তো বাজার বলতে আমাদের বাড়ির আশেপাশে ওই শাক পাতা বা সবজি যেগুলো হতো সেগুলোই খেতাম, কিন্তু বাজার বলতে রসুন, পেঁয়াজ বা মরিচ এই সমস্ত জিনিস বাজার থেকে আনতে হবে। মা একটা লিস্ট দিল আমাকে এবং মাছও আনতে হবে। তো মাঝে টাকা দিয়েছিল, তাতে করে মাছ কেনার মতো টাকা হয়তো ছিল না আমার কাছে, কারণ অন্যান্য সব বাজার এবং মুদির বাজার করার শেষে মাছ কেনার মতো পয়সা হয়নি। হয়তো 1 পোয়া বা আধা কেজি মাছ আমি কিনতে পারবো, তখন এই পরিমাণ টাকা আমার কাছে ছিল। তো আমি মাছ না কিনেই বাড়ির দিকে রওনা দিলাম বাজার সদাই কমপ্লিট করে। তো বাড়িতে আসার পর আমি মায়ের হাতে ব্যাগটা দিলাম। মা ব্যাগটা থেকে বের করলো এবং বললো কি যে কিরে এত মাছ নিয়ে এসেছিস কিসের জন্য? আমি বললাম, মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তো মাছই আনি নাই, টাকা ফিরছে, ধরো 18 টাকা ফিরছে, 18 টাকা দিয়ে কি মাছ নিয়ে আসবো? আমি মায়ের হাতে সেই 18 টাকা, 10 টাকার একটা নোট, 5 টাকা, 2 টাকা আর 1 টাকার একটা কয়েন তাকে দিলাম। মা বললো কি যে ফাজলামি করতেছিস, তাহলে ব্যাগের ভিতরে এত মাছ আসলো কোত্থেকে? আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম, কারণ হচ্ছে আমার ব্যাগের ভিতরে বড় বড় সাইজের 2টো কাতল মাছ, ছোট ছোট পুঁটি মাছ, গুঁড়ো মাছ এবং ব্যাগের অর্ধেকটাই শুধুমাত্র মাছে ভরা ছিল। আমি সত্যি অবাক হয়ে গেলাম। আশ্চর্যজনক বিষয়, আমার ব্যাগের ভিতরে মাছ কি দিল? আমার সন্দেহ হলো যে মাছওয়ালা বেটা আবার আমার ব্যাগের ভিতরে ভুল করে ভরে দিয়েছে কিনা, কারণ আমি ব্যাগটা এখানে রেখে টাকা গুনছিলাম, ওই সুযোগে ভরে দিয়েছে কিনা। আর সব থেকে বড় কথা, আমার মাথায় এটা খেলতে লাগলো যে এত বড় রুই মাছ আমাদের বাজারে তো কখনোই আসে না, কাতল মাছ কখনোই আসে না, এই বড় বড় রুই মাছ, কাতল মাছ আজকেও আসেনি। তারপর এখানে যে পুঁটি মাছ, শোল মাছ, তারপর অন্যান্য যেসব মাছ আছে, এইসব মাছ তো আজকে বাজারে আসা নেই। আজকে বাজারে আসছে পাঙাশ মাছ, বাটা মাছ আর হচ্ছে ছোট ছোট গেদা চিংড়ি মাছ, কিন্তু এইগুলো আমার ব্যাগের ভিতরে কি দিল? আমি সত্যি হতভম্ব হয়ে গেলাম। আমার মাথায় যেন কিছুই ঢুকছিল না। যাই হোক, আমি ওইটা নিয়ে ততটা মাথা ঘামালাম না, কারণ আমি বাজারে গিয়ে কালকে জিজ্ঞেস করবো সেটা চিন্তা করলাম যে কারোর মাছ আমার ব্যাগের ভিতরে ঢুকে গিয়েছে কিনা। ওই দিন সন্ধ্যার পরে আমার আব্বা আমাকে বলল যে ওঠ বাবা, আজকে রাত্রেবেলা মাঠে সেচ দিতে হবে। আমি বিকেলবেলা গিয়েছিলাম, মেশিন রাত্রে ছাড়া ফাঁকা হবে না, তুই একটু যা রাত্রেবেলা, আমার আসলে খুব শরীর খারাপ লাগতেছে। তো আমি আব্বার মাথার হাত দিয়ে দেখলাম কি যে আব্বার গায়ে একদম জ্বরে পুড়ে যাচ্ছে আর কি, প্রচণ্ড পরিমাণ জ্বর আব্বার গায়ে। তো আম্মা বললো কি যে আব্বার গায়ে নাকি 2 দিন ধরে জ্বর এবং
এরকমভাবেই সে এগুলো নিয়ে মাঠে যাচ্ছে। তো আমি আব্বাকে বললাম যে আব্বা তুমি আমাকে বলো না কিসের জন্য, নিজে নিজে সব কিছু করতেছো, তুমি আমাকে বলবা না? আব্বা তখন বলে যে আর কি, কাজ তো করতে হবে, জ্বর সেরে যাবে, একটা বড়ি খেয়ে নিব নে। তো আব্বার হচ্ছে গিয়ে ওই রাত্রেবেলা ধুমায়া জ্বর আসলো, আমার সাথে কথা বলতে বলতে সে প্রায় মাথা করে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো আমি আব্বাকে হচ্ছে গিয়ে শোয়ায় রেখে তেলের টপটা নিয়ে চলে গেলাম হচ্ছে মাঠের দিকে। তো মাঠে যাওয়ার পর তখন হচ্ছে রাত 11:30 বাজে, ওই সময় আমি মাঠে গিয়েছি। তো মাঠে যাওয়ার পর আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের যে ক্ষেত ছিল, যেখানে হচ্ছে গিয়ে সেচ দিতে হবে যে ভুঁইতে, সেই ভুঁইতে অলরেডি পানি দেওয়া রয়েছে। তো আমার খানিকটা মেজাজ খারাপ হলো আব্বার উপর যে আব্বা কেন বললো যে পানি দেওয়া নাই। আমি সকালবেলা মাঠের এই জমিতে যখন আমি আসছিলাম তখন দেখছিলাম যে এখানে সেচ দেওয়া নাই। আব্বা যখন বিকেলবেলা মাঠে আসছিল তখনই নিশ্চয়ই সে সেচ দিছে। তো আমি আব্বার সাথে মনে মনে রাগ করতেছিলাম, বাড়িতে গিয়ে বকবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম। তো তখন আমাদের যে কাকা, গফুর কাকা, উনি আসে। গফুর কাকা এসে বলে কি যে কিরে তেল আনছিস, চল সেচ দিব। তো গফুর কাকার মেশিনের সাথেই হচ্ছে কি আমাদের জমিটা ছিল, মেশিন থেকে হালকা একটু দূরে, মানে খুব বেশি দূরে না। তো আমি বললাম কি যে কাকা পানি দিছো তোমরা বিকেলবেলা, বলবো না আমাকে? তো গফুর কাকার যে উত্তর দিল, বলে কিছু কোথায় পানি দিছি, তোদের জমিতে তো ইয়েই লাগাই নাই, আমি নালাই কাটি নাই, এতদিন ওই সব জমিতে পানি দিচ্ছিলাম এতক্ষণ ধরে। তোর আব্বা বললো কি যে তুই নাকি সন্ধ্যার পরে আসবি, তো এত দেরি করলে কিসের জন্য? তো আমার তখন আসলে মাথায় কাজ করতেছিল না যে আমার খেতে পানি আসলো কোত্থেকে। ইভেন অন্য একটা খেতে যেখানে পানি দিতে হবে সেই ক্ষেত পর্যন্ত পানিতে ভরা আর কি, মানে একদম যতটুকু প্রয়োজন ছিল ততটুকু পানি একদম ভরা। তো আমার মাথায় খেলছিল না যে বিষয়টা কী ঘটছিল আসলে, এবং এটা কি আদতেও সত্য কোনো কিছু কিনা। তো আমি কিছু বুঝতে পারতেছিলাম না। ওই রাস্তাতে আসার পথে আমি খেয়াল করলাম যে রাস্তার পর একটা থলে পড়ে আছে। তো সাধারণত রাস্তার পর এরকম কোনো থলে টলে পড়ে থাকে না, থাকলেও সেটা আসলে এরকমভাবে থাকে না আর কি, বেশ বড় একটা থলে। তো আমি থলের কাছে গেলাম, আমার হাতে একটা টর্চ লাইট ছিল। টর্চ লাইটটা হচ্ছে কি আমি বের করে আমি যখন থলের দিকে মারি, আমি খেয়াল করলাম থলের ভিতরে বেশ কিছু ফল এবং আননোন ফল, যেগুলো আমি চিনি না আসলে, সেরকম ফলগুলো ভরা, এবং বেশ কিছু দামি দামি জিনিস ভরা আর কি, মানে দামি দামি ফল যেমন আঙুর, আপেল, এসব জিনিস আমি কখনো খাইনি। তো এইসব জিনিস ব্যাগের ভিতরে ভরা একটা থলে জাতীয় জিনিস। তো আমি ভাবলাম যে কি ফেলে রেখে গেছে, আর এদিকে তো ভ্যান ট্যানও চলে না, হাঁটার রাস্তা, ভ্যান চলবে আর কে ফেলে রেখে যাবে। তো আমি ভাবলাম যে এত রাত্রে বলে জিনিসটা কি এখানে রেখে গেছে, নিশ্চয়ই মাঠের কেউ রেখে গেছে। তো যাই হোক, আমি এই জিনিসটা নিলাম না, আমি ওখানে রেখে চলে আসলাম। তো বাড়িতে আসার পথে আমি যখন বাড়িতে ঢুকবো, আমাদের বাড়ির একদম পথে মধ্যে সেই থলেটাকে আমি আবার দেখলাম। এবার তো আমি অবাক হয়ে গেছি যে থলেটা এখানে কীভাবে আসলো, এবং সেম জিনিসপত্র আমি দেখি অবাক, তো এই জিনিসটা এখানে আসলো কীভাবে। পরবর্তীতে আমি ভাবলাম যে না, এটা রাস্তায় এরকমভাবে পড়ে আছে, আমি বাসায় নিয়ে যাই। পরবর্তীতে আমি আগামীকালকে মসজিদে গিয়ে বলবো যে এরকম একটা থলে পাওয়া গেছে, কার একটু নিয়ে যান আমার কাছ থেকে। তবে ওইখান থেকে এটা এখানে আসলো কীভাবে সেটাই আমার মাথায় আসছিল না। তো যাই হোক, আমি বাড়িতে নেওয়ার পরে এটা ভুলেই হয়েছে নাকি কীভাবে হয়েছে জানি না, আমি আমাদের ঘরের বারান্দায় রাখছিলাম। তো আমার ভাই বোন যারা ছিল, 3 ভাই বোন ছিল, তো ওরা হচ্ছে ওইটা বের করে সব খেয়ে ফেলছে বলতে আম্মাকে দিছে, ওরা মনে করছে যে আমি নিয়ে আসছি। তো আমি পরের দিন সকালবেলা উঠে যখন দেখলাম যে এটা আসলে নেই বা খেয়ে ফেলছে, তখন আমার আসলে মেজাজ খারাপ হয়। আমি বকাঝকা করি যে এটা কার জিনিস, আমি টোকায় নিয়ে আসছি, তোরা কেন খাইছিস। তো যাই হোক, আব্বার শরীর খুব খারাপ ছিল, পরের দিন ছিল হচ্ছে শুক্রবার। আব্বার খুবই খারাপ শরীর নিয়ে আসলে তিনি নামাজ পড়তেও যেতে পারেনি, এত পরিমাণ শরীর খারাপ ছিল তার। তো আমি আব্বার জন্য মসজিদে নামাজ পড়ে দোয়া করি, এবং যে তবারক ছিল ফেরার পথে হচ্ছে সেই তবারক হচ্ছে কি নিয়ে আসি। ওই দিনকে হচ্ছে মসজিদের জিলাপি দিয়েছিল, মিলাদের জিলাপি। তো মিলাদের জিলাপি আমার খুব পছন্দের ছিল। তো আমি মিলাদের জিলাপি হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন করতাম, মসজিদে যে দিত না সবাইকে দিত, তো আমি ডিস্ট্রিবিউশন করতাম। তো যে গামলা ছিল সেই গামলা মিলাদ দিয়েছিল আবার আমাদের বাসার এক কাকা। তো উনি আমাকে বললো যে তুই দেওয়ার পরে তুই গামলাটা নিয়ে চলে আসিস, ঠিক আছে? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আমি গামলা নিয়ে আসবো। তো গামলার উপরে হচ্ছে গিয়ে একটা ঝাড়ু বা ঝুড়ি দিয়ে হচ্ছে ঢাকা ছিল জিলাপিগুলা। তো সকলকে দেওয়ার পরে 3-4 পিস বা 5 পিস হচ্ছে বাচ্চে, তারপর গুঁড়া টুড়া এগুলো মিলে কয়েক পিস বাচ্চে। তো এই কয়েক পিস হচ্ছে গিয়ে আমি নিয়ে ঢাকা দিয়ে হচ্ছে বাড়িতে আসতেছিলাম। তো ঢাকা দেওয়া তো আমার জিনিসটা হচ্ছে আমার মাথায় ছিল, আমি মাথায় করে নিয়ে আসতেছিলাম, আর এমনি মজা করে আর কি মাথায় করে নিয়ে আসতেছিলাম। তো তারপর আমি যখন বাড়িতে বাড়িতে আসার রাস্তার মাথায় ঢোকার পথেই আমি খেয়াল করলাম যে জিনিসটা বেশ ভারী হয়ে গেছে আর কি, মানে এত পরিমাণ ভারী মনে হচ্ছে যে সম্পূর্ণটা ভরা। তা আমি মনে ভাবলাম কি রে, এটা সম্পূর্ণ ভরা কিসের জন্য, বা এরকম মনে হচ্ছে কিসের জন্য, ওজন মনে হচ্ছে কিসের জন্য। তো আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমার বারান্দায় দাঁড়ালাম আর কি।
বারান্দায় নামালাম। নামানোর পরে আমার ছোট ভাই বোন যারা ছিল ওরা তো জানে যে আজকে মিলাদ দিছে, সকালে জিলাপি হাতে করে নিয়ে আসছে। তো ওরা যখন আসলো, আসার পরে বলল কি যে ভাইয়া কী নিয়ে আসছো দেখি, ভাইজান কী নিয়ে আসছো দেখি। তো ওরা কাড়াকাড়ি করে সেই জিনিসের উপরে ঢাকনাটা সরালো। তা বললাম আরে এর ভিতর কিছু নেই, কয়টা জিলাপি মাত্র, দেখ। তো আমি ওইটা খুলে সম্পূর্ণরূপে অবাক, কারণ অবাক না হয়ে সত্যি উপায় ছিল না। এইরকম মিষ্টি এবং এরকম সুন্দর সুস্বাদু মিষ্টি এর আগে আমি কখনো দেখিনি। প্রায় 10 থেকে 12 পদের মিষ্টি, ছানার মিষ্টি, গোল মিষ্টি, তারপর হচ্ছে কি কালো মিষ্টি, হলুদ মিষ্টি, তারপরে জিলাপিও আছে। জিলাপিগুলো বেশ মোটা মোটা, এক একটা আঙ্গুলের সাইজের মোটা মোটা হবে, এরকম মোটা মোটা জিলাপি। তো ওইটা দেখে আমি সাথে সাথে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি আসলে কিছু বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে কী করতেছে সব। কোনো সময় ব্যাগ ভর্তি মাছ চলে আসতেছে, কোনো সময় আমার সেচের ভুঁইয়ের সেচ দেওয়া হয়ে যাচ্ছে, আবার কোনো সময় ভর্তি হয়ে যাচ্ছে মিষ্টিতে, কিছুই বুঝতে পারলাম না। তো তখন আব্বা হচ্ছে বারান্দায় বসেছিল, তখন আব্বার জ্বর খানিকটা কমছে। তো আব্বা ওইখান থেকে একটা মিষ্টি নিজেই আগ্রহ নিয়ে হাতে নিল। আমি তো পুরো অবাক। ও বলতেছে যে আব্বা বলতেছে এত মিষ্টি কোত্থেকে নিয়ে আসলি? তো আমি বললাম কি যে আমি মসজিদ থেকে দিছে মিষ্টি, কিন্তু এত মিষ্টি তো। আব্বা তখন বললো কি যে তা সব নিয়ে আসছিস কিসের জন্য, তুই দিস নেই মসজিদে? তো আমি বললাম কি যে আমি তখন আর কিছু বললাম না। আমি বললাম কি যে এগুলো রেখে দাও, যেভাবে হোক রেখে দাও তুমি, আর খাও। তো আব্বা খাওয়ার পরে আধা ঘন্টা পরে আমি যখন ঘুরে বাসায় আসি, আমি দেখলাম কি যে আব্বা কোদাল নিয়ে মাটি কাটতেছে। এটা দেখে আমি সম্পূর্ণ অবাক। আব্বা কোদাল নিয়ে মাটি কাটতেছে, কিছু বুঝতে পারলাম না। যে লোক জ্বরে একটু উঠতে পারতেছিল না, সে আধা ঘন্টার ব্যবধানে কোদাল নিয়ে মাটি কাটতেছে বাড়ির উঠানে। তো আমি আব্বাকে বললাম আব্বা তুমি জ্বর নিয়ে মাটি কাটতেছো কেন, আমার কাছে দাও। তো আব্বা বললো কিছু আমার ভালো লাগতেছে, আমার আসলে জ্বর টর নাই, দেখ। তো আমি সত্যি সত্যি দেখলাম আব্বার গায়ে জ্বর নাই। তো এই সমস্ত ইভেন্টগুলো নিয়ে আমার মনের মধ্যে এমন এক ধরনের বিতক্রিয়া সৃষ্টি হয়েছিল যে আমি আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না যে কী করতেছি সব আমার সাথে। মানে এসব আসলে কি আদৌ সম্ভব, নাকি আমি স্বপ্ন দেখতেছি কোনো কিছু। কোনো সময় মাছ দিয়ে ব্যাগ ভরে যাচ্ছে, কোনো সময় আবার ফলের বস্তা পাচ্ছি, ফলের থলে পাচ্ছি, কোনো সময় আবার বৃষ্টি দিয়ে ব্যাগ ভরে যাচ্ছে। তো সব মিলিয়ে আমার মাথায় আসলে কিছু ঢুকতেছিল না। আমার ছোটো ভাই বোন ওরা আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে, ওরা ওই আধা গামলা মিষ্টি সম্পূর্ণটা সারাদিন খাইতে খেতে 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 শেষ করে ফেলছে। তো গামলা তার ফেরত দিয়ে আসা হয়নি। তো সন্ধ্যার পরে আমি গামলা ফেরত দিয়ে আসি একদম ঠুয়ে টুয়ে। তো ওনারা আর কিছু বলে না, আমি কিছু ওদেরকে বলিও নাই। তো ওই রাত্রেবেলা আমার হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে তো কারেন্ট ছিল না, তো ওই দিন প্রচণ্ড গরম পড়তেছিল, খুব বেশি গরম ছিল। তো আমার আসলে ঘুম আসতেছিল না রাত্রেবেলা, তখন রাত্রের প্রায় 12টার দিকে হবে। তো আমি হচ্ছে কি আমাদের বাড়ির পাশে একটা মাচালি ছিল, মাচালির উপর বসেছিলাম। এবং বসে থাকা অবস্থায় আমার আরেকটা বন্ধু ছিল, নাম হচ্ছে গিয়ে আলমাস। তো আলমাস হচ্ছে কি আমাকে ডাক দিল, রাস্তার উপর থেকে ডাক দিল, পুকুর ছিল মাঝখানে একটা। তো আলমাস আমাকে বললো যে চল বন্ধু নদীর পাড় থেকে ঘুরে আসি, দরকার হলে আজকে নদীর পাড়ে ঘুমাবো, কারণ এইখানে যে গরম, এক ফোঁটা বাতাস নাই। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে চল। আর আলমাস আর আমি একই ক্লাসে পড়তাম তখন, একই ক্লাসে একসাথে স্কুলে যেতাম, কলেজে যেতাম। তো সব মিলিয়ে আলমাস আমাকে বললো চল নদীর পাড়ে যাই। তো আলমাস আর আমি নদীর পাড়ে গেলাম। যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে নদীর পাড়ে আমাদের একটা ছোটো মাচা টাইপের জিনিস ছিল, যেখানে হচ্ছে আমরা বসে থাকতাম মাঝে মধ্যে। নদীর পাড়ে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, হালকা একটু দূরে ছিল। তো যাওয়ার পর সেখানে আসলে আমরা আমাদের যে গামছা ছিল সেই গামছা পেতে শুয়ে পড়ি। এত সুন্দর বাতাস যে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, মন জুড়িয়ে যেরকম সুন্দর বাতাস। তো আমার তখন ঘুমেতে আমি পুরো বিভোর। রাত তখন 2টা-2:30 মতো হবে, আমরা দুজনে ঘুমিয়ে পড়ছে, আলমাস আমার পাশে শুয়ে পড়ছে। তো রাত তখন খুব বিভোর আর কি, এত পরিমাণ গভীর রাত যে আসলে আমার খুব বেশি ঘুম পাচ্ছিল তখন। তো হঠাৎ করে 2টা-2:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে আমি খেয়াল করি যে আমার পায়ের কাছে দুজন ব্যক্তি দাঁড়ায় আছে, পা থেকে বেশ খানিকটা দূরে, কাছে বলতে বেশ খানিকটা দূরে, 7-8 হাত দূরে হবে, দুজন লোক দাঁড়ায় আছে। তো সেই লোক দুটোর শারীরিক গঠন, লোক দুটোর লম্বা বা হাইট মানে স্বাভাবিক মানুষের মতো না, সমস্ত কিছু ভিন্ন এবং অন্য রকমের। লোকগুলোর দেহের সাইজও বিশাল। তো আমি উঠে সঙ্গে সঙ্গেই লাফ দিয়ে উঠে পড়ি, উঠে বেঞ্চের উপর যে মাচা ছিল সে মাচার উপর বসে পড়ি। তো বসে আমি চোখ কষলাতে থাকি যে এটা সত্য নাকি মিথ্যা, কারণ তখন হচ্ছে কি জ্যোৎস্না ডুবে গেছে, অন্ধকারে আবছা তাদেরকে খুব একটা দেখা যাচ্ছে না। তো আমি কিঞ্চিত ভয় পেয়ে আমার বন্ধু আলমাসকে ডাকি, বলে কি যে বন্ধু ওঠ। তো ও তো একদম পুরো ঘুমে কাদা, ও কোনোভাবে উঠতেছে না। তো আমার গলা শুকিয়ে আসতে শুরু করে। সেই লোক দুটো আমার কাছে আগে আসতে শুরু করে। লোক দুটোর পরনে সাদা জামা আর কি। তো ওরকম অন্ধকারের ভিতরে সাদা জামা পরা কোনো কেউ যদি আমাদের দিকে এগিয়ে আসে তাহলে তো অবশ্যই ভয় পাবার কথা। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই লোক দুটোর গা থেকে
অনবরত আলোর মতো কোনো কিছু একটা বের হচ্ছিল, মানে সাদা আলো আর কি। এবং তাদের চেহারা দেখা যাচ্ছিল না, তবে তাদের মুখে যে দাড়ি ছিল সেটা বোঝা যাচ্ছিল এবং দাড়ির রং ছিল সাদা। তো সেই একজন লোক ছিল হচ্ছে ইয়াং, আরেকজন ছিল হচ্ছে কি সাদা দাড়ি যুক্ত আর কি, একজনের কালো দাড়ি ছিল। তো তারা দুজন আমার কাছে এগিয়ে আসে। তো তাদের চোখ দেখা যাচ্ছিল না, কিন্তু মুখ এবং নাকের কিছু অংশ দেখা যাচ্ছিল। তো উনি যখন আমার কাছে এগিয়ে আসে, আমি ভয়ে আসলে তখন শিউরে উঠি, দৌড় মারতে যাই। তো তখন আমাকে বলে যে তুমি দৌড় দিচ্ছ কেন, তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং তোমার উপকার করতে এসেছি। তো ওনার মুখ থেকে এই কথা শোনার পর আমার ভয় কিঞ্চিত কাটে এবং আমি তখন ওনাকে বলি যে আপনি কে এবং আপনি কি চান আমার কাছে। আমি বেশ কাঁপা কাঁপা কণ্ঠেই বলি, কারণ অবশ্যই ভয় পাওয়ার মতো একটা বিষয় না। সে আমাকে সব বলতেছে এরকম রাত্রেবেলা, রাত 2:30 বাজে তখন। তো তখন সে আমাকে বলল যে আসলে তুমি আমার খুব বড় একটা উপকার করেছো, সে উপকার প্রতিদিন তোমাকে আমি দিতে এসেছি এবং আশা করি তুমি সেটা নিতে কোনো অনাগ্রহ প্রকাশ করবে না। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কি করব না, কিন্তু আপনি কে এবং আপনাকে আমি কি উপকার করেছি, আমি তো কিছু বুঝতে পারছি না। তো ওই সময় আলমাস হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে পড়ে। আমার কথা শুনে নাকি আমি ওকে নাড়াচ্ছিলাম কয়েকবার। তো আলমাস তখন ঘুম থেকে উঠে যায়। তো ওঠার পরে আলমাস ভয়ে চিৎকার মেরে ওঠে, জোরে একটা চিৎকার মেরে ওঠে। তো তখন আমি আলমাসকে চুপ করে আর কি, চুপ থাক। তো ভয় পাওয়ারই কথা, এত রাত্রেবেলা প্রায় 6-7 ফুটের মতো লম্বা সাদা জামা পরা, গা থেকে আলো ঝরছে, মুখে লম্বা দাড়ি, তারপর চোখ দেখা যাচ্ছে না, মুখের আবহাওয়ায় বোঝা যাচ্ছে, দাঁতগুলো বিশাল আকৃতির, চোখগুলো কেমন তা জানি না। তো ওই সময় আমি এরকম একটা জিনিস দেখে তালমাস তো ভয় একদম পুরো কাঁপাকাঁপি করতে শুরু করলো। আমি তেমন একটা ভয় পাচ্ছিলাম না, কারণ ওই লোকের সঙ্গে তো আমি কথা বলেছি এবং উনি আমাকে বলেছে যে আমাকে উপকার করার জন্য এসেছে, কিন্তু কেন এসেছে এটা আমি তখন পর্যন্ত বুঝতে পারিনি। তো তিনি আমাকে বললেন যে তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার যে উপকার করেছো সেই উপকারের প্রতিদিন আমি তোমাকে দিতে চাই এবং আশা করি তুমি সেটার যোগ্য। তো তখন আমি আসলে তার কথা শুনে কিছুই বুঝতে পারলাম না। তিনি আমাকে বললেন যে তার সঙ্গে যেতে হবে, কিন্তু কোথায় যেতে হবে, সে কে, এই বিষয় সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমার। তো তখন উনি আমার কোনো কথা শুনলেন না, আমাকে জাস্ট হচ্ছে কি আমার কাছে এগিয়ে আসলো। আমি শুধুমাত্র এতটুকু দেখলাম যে আমার চারপাশটা একটা রঙিন আলোতে ভরে গেল, সাদা ধবধবে আলো, এবং সেটা হ্যাসাক বাতির থেকেও অনেক গভীর, সূর্যের আলো থেকে অনেক তীব্র আলো, যার দিকে আসলে তাকানো যায় না। আমি চোখটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেলাম, আমি চোখটা অটোমেটিক্যালি বন্ধ করে ফেললাম। এরপর আমার গায়ে লাগতে লাগলো ঠান্ডা এবং শীতল বাতাস, এত ঠান্ডা এবং শীতল বাতাস যে আমার শীত লেগে যাচ্ছিল। তো বেশ খানিক্ষণ পরে আমি চোখ খুললাম। চোখ খোলার পরে আমি দেখলাম ধোঁয়াময় একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি এবং কোনো একটা বাহনের উপর বসে আছি, কোনো কিছু একটা উপরে বসে আছি, সেটা খুব দ্রুত গতিতে ছুটে চলেছে। বেশ খানিক্ষণ পর আমি খেয়াল করলাম সেই জিনিসটা আমাদেরকে এক জায়গায় নামিয়ে দিল। মানে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেইখানটায় চারিদিকটায় শুধুমাত্র কুয়াশার মতো ধোঁয়া, চারিদিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না দূর দূরান্ত পর্যন্ত। তো তিনি আমাকে তার পেছন পেছন আসতে বললেন। তো এখন তো কিছু করার নেই, উনি আমাকে ওনার পেছন পেছন পর্যন্ত নিয়ে চলে এসেছেন, কিচ্ছু করার নেই। আমার সঙ্গে আলমাস আমার হাত ধরে ও ভয়ে কাঁপতেছে, বলতেছে যে ইনি কি এবং আমরা কোথায় যাচ্ছি। তো আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি বাস্তব, এটা আসলে তখন পর্যন্ত আমি বুঝতে পারিনি, যখন পর্যন্ত তো ওনাদের এখানে যাই। তো তখন ওই কুয়াশাটা আস্তে আস্তে সরতে শুরু করে এবং আমার সামনে দৃশ্যমান হয় বিশাল এক প্রাসাদ। এরকম বড় প্রাসাদ এর আগে আমি কখনো কোথাও দেখিনি। ইভেন আমাদের শহরেও এরকম কোনো প্রাসাদ নেই। আমি এর আগে হয়তো সিনেমাতে দেখে থাকবো, তবে এত বড় প্রাসাদ এর আগে কখনো দেখিনি। প্রাসাদের রং ধবধবে সাদা, প্রাসাদের পেছনে বিশাল আকৃতির সমুদ্র রয়েছে এবং সেই প্রাসাদটা একটা পাহাড়ের উপর আর কি প্রতিষ্ঠিত আর কি, এত বড় একটা প্রাসাদ পাহাড়ের উপর। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে নিচে অনেক দূরে আর কি। আমি পাহাড়ের পাদদেশ ধরে যাচ্ছিলাম আর কি, পাশ ধরে, এবং আমাকে সাথে করে নিয়ে যাচ্ছিল। তো তিনি যখন সেই প্রাসাদের কাছাকাছি গেলেন, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিশাল আকৃতির এক গেট খুলে গেল এবং এত বড় গেট আমি কখনো দেখিনি। আমার থেকে তো দূরের কথা, ওই লোকগুলোর থেকেও প্রায় 4-5 গুণ বড় এত বড় গেট। তো গেটটা যারা খুলে দিল তারা সেই লোক দুটোকে সালাম দিল, লম্বা সালাম, আসসালামু আলাইকুম বলে সালাম দিল। আমি নিজেও সালাম গ্রহণ করলাম। আমাকে তিনারা ভেতরে নিয়ে গেলেন এবং ভেতরে নিয়ে যাওয়ার পরে আমি এবং আলমাস কিন্তু একসঙ্গেই আছি। ভেতরে যাওয়ার পর 3-4 জন লোক আসলেন, এসে হচ্ছে কি আমাদেরকে আমাদের 2 হাত ধরে উপরে উঠালেন, খানিকটা উপরে, কারণ জায়গাটা ছিল বেশ বড় এবং বেশ বড় একটা ধাপ ছিল, যেটা দিয়ে ওঠা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না, দেয়ালের মতো একটা ধাপ ছিল। তো ওনারা খুব সহজে উঠে গেলেন, লম্বা করে জাস্ট পাটা ফেলেন আর উঠে গেলেন।
কিন্তু আমরা উঠতে পারছিলাম না বলে দুজন আমাকে এবং দুজন ওকে ধরে উপর পর্যন্ত উঠিয়ে দিল। তো সেই দুজনও মুখে এরকম ঘোমটা দেওয়া ছিল, তাদেরকে আসলে দেখে বুঝতে পারছিলাম না। তো আমি পেছন থেকে তাকে জিজ্ঞেস করতে লাগলাম যে আপনি কে এবং আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন বলুন তো। তো উনি আমাকে কোনো প্রশ্নের উত্তর দিলেন না, বললেন কি যে হাঁটতে থাকুন, সব কিছু জানতে পারবেন, হাঁটতে থাকুন। আমি সামনে এগিয়ে গেলাম। সামনে যাওয়ার পর খেয়াল করলাম বিশাল আকৃতির বড় বড় পিলার, যেগুলো কিনা এই প্রাসাদের সমস্ত অবকাঠামোকে ধরে রেখেছে। আমি তার সঙ্গে সামনে যেতেই বিশাল মার্বেল পাথর দিয়ে বেষ্টিত একটা রুম, এবং সেই রুমটা ছিল এত বড় যে মনে হচ্ছিল পুরো একটা ফুটবল মাঠ, এমন মনে হচ্ছিল এরকম একটা ফুটবল মাঠ, কিন্তু সেই রুমের প্রত্যেকটা জায়গা মার্বেল পাথর দিয়ে বাঁধাই করা, চারিদিকে কাপড় দিয়ে এত সুন্দর করে সাজানো, এবং কাপড়গুলো ছিল গোল্ডেন এবং কালো কালারের সম্বলিত কাপড়, এবং সেই কাপড়গুলোর এত চমৎকার লাগছিল, এত চকচক করছিল। ভেতরে ছিল এক অলৌকিক আলো, আলোর উৎস খুঁজে পাওয়া গেল না, তবে বিশাল বড় আকৃতির এক আলো। তারপর তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। তাকে দেখে সকলে উঠে দাঁড়ালেন। সেখানে বেশ কয়েকটা চেয়ার ছিল, সিংহাসনের মতো বেশ কয়েকটা চেয়ার। আমাকে দেখে উঠে দাঁড়ালেন সবাই, এবং আমাকে নয়, ওই মুরব্বী লোকটাকে দেখে উঠে দাঁড়ালেন সকলে। এবং উঠে দাঁড়ানোর পর আমাকে উনি তো সঙ্গে করে নিয়ে এসেছেন, এবং উনি ওখানে বসলেন। বসার পরে উনি ইশারা দিলেন। ইশারা দেওয়ার পর দুজন লোক উড়ে আমার কাছে আসলেন। আমি ওইটা দেখেই তখন ভয় পেয়ে গিয়েছি যে উড়ে কিভাবে মানুষ আসতে পারে কারোর কাছে, আর এটা কোন জায়গা। এক মুহূর্তের ভিতরে আমরা নদীর পাড় থেকে এখানে কিভাবে চলে আসলাম। আমার কোনো কিছুই মাথায় ঢুকছিল না, সত্যি কোনো কিছু মাথায় ঢুকছিল না। আসলে মাথায় ঢোকার মতো কথাও না, কারণ কল্পনার জগৎ এবং বাস্তবতার জগৎকে ছাড়িয়ে অন্য কোনো জগতে আমি চলে এসেছি। তো সব মিলিয়ে উনি আমাকে বললেন যে, ওই লোক দুটোকে বললেন যে ওদেরকে নিয়ে যাও এবং নিয়ে প্রস্তুত করে নিয়ে আসো। তো তখন আমি ওই লোক দুটোর সঙ্গে গেলাম। লোক দুটো হচ্ছে কি আমাকে ইশারা দিয়ে হাওয়ায় ভাসিয়ে ফেললো। ওই লোক দুটোও ভাসছিল, আমি এবং আলমাস দুজনেই ভাসছিলাম হাওয়ায়। তো আমার বন্ধু আমার সঙ্গে যেহেতু ছিল, সেহেতু ওকেও সঙ্গে করে নিয়ে এসেছে। তো এই সমস্ত জিনিস আমার কোনো কিছুই মাথায় আসছিল না, যে কেন আমাকে এখানে নিয়ে আসলো, কেনই বা এরকম কোনো কিছু করছে, এটা কোন জায়গা। সব মিলিয়ে আমার মধ্যে এক ধরনের কনফিউশন কাজ করতে শুরু করলো। তো তখন আমরা যাচ্ছিলাম এক সরু গলির ভিতর দিয়ে। গলিটা বেশ বড়, আমার কাছে সরু মনে হচ্ছিল, তবে অনেক বড়, ওনাদের থেকেও বড়। তো যাওয়ার পথে একটা মেয়ে আমাদেরকে থামালো। তো আপনি বিশ্বাস করবেন না, আসলে এটা আসলে বিশ্বাস করার যোগ্যও না, কারণ আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে মেয়ে মানুষ যে এত সুন্দর হতে পারে, সেটার প্রতিমা একমাত্র ওই মেয়েটা ছিল। ওই মেয়েটার উদাহরণ আর কি, যে এত সুন্দর হতে পারে। আমি প্রথমে দেখে হা হয়ে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার বয়স বেশি না, আমার বয়সী হবে, এবং মেয়ে হচ্ছে গিয়ে অনেক সুন্দর ছিল। তো আমি তার দিকে তাকে হা হয়ে তাকায় আসি। তো তখন মেয়েটা আমাকে বললো যে এরা কি সেই লোক যারা বাবা সাহায্য করেছিল? তো তখন ওই লোকটি বললেন যে হ্যাঁ, এবং আমাকে দেখে বললেন কি যে আমার দিকে এরকমভাবে তাকিয়ে আছেন কিসের জন্য। তো আমি তখন তাকে বললাম যে আপনি অনেক সুন্দর, তাই তাকিয়ে আছি। তো মেয়েটা খানিকটা লজ্জা পেল কিনা জানি না, তবে ওই লোকটাকে ইশারা দিয়ে চলে যেতে বললো। এবং এর পরবর্তী যে ধাপ ছিল, মানে এর পরবর্তী যেখানে যাওয়ার, আমরা ওই মেয়েটার সঙ্গে গেলাম। মেয়েটার সামনে যাচ্ছিলাম, আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম। আমরা এই রুমের ভিতর দিয়ে হাওয়ায় কীভাবে ভাসছিলাম সেটা বলতে পারবো না, তবে আমরা হেঁটে নয় বরঞ্চ উড়ে উড়ে যাচ্ছিলাম, এবং সেটা আমি নিজের হাতে কিছু করছিলাম না, সম্ভবত মেয়েটাই কোনো কিছু একটা করছিল। তারপর একটা বিশাল বড় দরজা খুলে গেল। দরজাটা ছিল একটা ইস্পাতের দরজা, এবং সেটা খুলে যাওয়ার পর ভিতরে বিশাল আকৃতির খাট, তারপরে আয়না, তারপর হচ্ছে গিয়ে সোফা এবং কাপড় দিয়ে বেষ্টিত চারিদিকটা আমরা খেয়াল করতে লাগলাম। এবং সেখানে একটা সোফায় আমরা বসলাম। সোফাটা ছিল খুবই নরম। আসলে সোফায় কখনো বসা হয়নি, তাই নরম কিনা শক্ত সেটা বলতে পারবো না, তবে এই সোফাটা ছিল খুবই নরম। তো মেয়েটা আমাকে সেখানে বসালো এবং বলল কি যে আপনি নাকি উনি? আমি বললাম কিছুই তো বুঝতে পারলাম না, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে এবং এটা কোন জায়গা। তো তখন দুজন মেয়ে আসলো সেখানে। মেয়ে দুটোর মুখে নাকাব পড়া। এই মেয়ে দুটো খুব সুন্দরী। আলমাসও কিছু বুঝতে পারছে না, আমিও কিছু বুঝতে পারছি না। তো তখন সেই মেয়েটি আমাকে বলল যে আপনারা কিছুই জানেন না যে কি করেছেন, আপনাকে আব্বাজান কিছু বলেননি? তো আমি তখন বললাম না, কিন্তু আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, এটা কোন জায়গা? তো মেয়েটি তখন হেসে দিল। মেয়েটির হাসার স্টাইলও এত চমৎকার যে আসলে সেটা বলে বোঝানো সম্ভব না। সত্যি খুব অসাধারণ, এবং মাশাআল্লাহ এত সুন্দর হাসি আমি কখনো দেখিনি। তো মেয়েটি তখন বলল যে আপনারা হচ্ছে সম্ভবত আপনি আমার আব্বার জীবন রক্ষা করেছেন, সেই রক্ষার্থে এখানে আপনাকে আনা হয়েছে। বাকিটা আপনি সবাই আব্বার কাছ থেকে শুনে নিন, ঠিক আছে? ওইখানে সমস্ত কিছু বলা হবে, তবে আপনাকে না জানিয়ে এখানে আনার জন্য আমরা খুবই দুঃখিত। তো দুজন লোক আসার পর কিছু দামি পোশাক দিল, এবং সঙ্গে করে কিছু স্বর্ণালঙ্কার দিল পরার জন্য, যেগুলো ওনারা পরে থাকেন।
তো সেই স্বর্ণালঙ্কারগুলো আমাকে পরতে বললো এবং আলমাসকেও দিল পরার জন্য। তো জামাটা ছিল এত চমৎকার, এরকম জামা এবং সুগন্ধিযুক্ত জামা এর আগে কখনো পরিনি। এই ব্রাশাতের ভিতরে ছিল সুগন্ধি এবং অন্যরকম প্রশান্তি আর কি। তো সব মিলিয়ে মেয়েটা ওইখান থেকে ওদিকে চলে গেল, বললো কি যে আপনারা পরে বাইরে আসুন। তো আমরা দুজন পরে ফেললাম। তো আলমাস কিছু বুঝতে পারতেছিল না, আর আমিও কিছু তো আগেই বুঝতে পারতেছিলাম না। ওরা যা বলতেছিল তাই করে যাচ্ছিলাম। তো তারপর আমরা বাইরে আসলাম। আমাদেরকে দেখতে আসলে খুব সুন্দর লাগছিল। আমরা আয়নায় যখন নিজেদেরকে দেখলাম, এরকম জামা কাপড় তো কখনো পরা হয়নি, পাশাপাশি এরকম স্বর্ণালঙ্কার রাজাদের মতো কিচ্ছু কখনো পরা হয়নি। তো তখন সেই মেয়েটি আমাদেরকে সাথে করে আবার নিয়ে গেল এবং যে লোকটা ছিল উনি আমাদেরকে ওনাদের পাশে বসালেন, সেই মুরব্বী লোকটা। তো উনি যখন ওই চোখ উপরের ঘোমটাটা সরালেন, দেখলাম চোখ একদম নীল বর্ণ, সম্পূর্ণ নীল, এবং চোখের মণিগুলো স্বাভাবিক আমাদের মতো না, একটু ভিন্ন ধর্মী, এবং সেই মেয়েটার চোখের মণিও এরকম একদম সেম নীল আর কি। তো তখন মেয়েটা হচ্ছে গিয়ে ওই লোকটার ডান পাশে বসলো এবং তার নিচে মেয়েটার নিচে 3টা সিট রাখা। 3টে সিটের ভিতরে মেয়েটা বসেছে উপরে আর আমরা দুজন বসেছি নিচে। তো তখন সেই লোকটি আমাকে বললেন যে তোমার প্রতি আমরা কৃতজ্ঞ এবং তুমি যে এরকম একটা ভালো কাজ করেছো সেটার জন্য আমরা তোমাকে সম্মাননা দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। সাধারণত আমাদের এই জগতে কারোর আসার অনুমতি নেই, তবে তুমি এই জগতে আসার অনুমতি অর্জন করেছো। তো আমি তখন বললাম যে কিছু মনে করবেন না, আসলে আপনারা কারা এবং কেন এখানে নিয়ে এসেছেন সেটা আমি বুঝতে পারছি না। তো তখন সেই মুরব্বী লোকটা বললেন যে এটা হচ্ছে জিনেদের একটা কাবিলা আর কি, বা জিনেদের আস্তানা, যেখানে জিনেরা বসবাস করে। তো এই আস্তানার সর্দার হচ্ছে আমি এবং এইখানকার সমস্ত কিছু আমি নিয়ন্ত্রণ করে থাকি, এবং তোমরা এতক্ষণ যার সঙ্গে ছিলে সে হচ্ছে আমার মেয়ে আর কি। তো তখন আমি তো বারবারই মেয়েটার দিকে তাকাচ্ছিলাম আড়াল করে, যেভাবেই হোক, কারণ এত সুন্দর মেয়েটা আমি কখনো দেখিনি। মেয়েটাকে প্রথম দেখায় যে আমার ভালো লেগে গিয়েছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আসলে খুব পছন্দ হয়েছে আমার, খুব ভালো লেগে যায় আসলে, সত্যি বলে বোঝানো সম্ভব না। যে আর তাকে যে ভালোবেসে ফেলেছিলাম সেটাও আমি আসলে ওই সময় বুঝতে পেরেছি যে প্রথম দেখো লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে। তো যাই হোক, ওই লোকটা আমাকে তখন বলতে লাগলেন যে তোমার কি সেদিন রাতের কথা মনে আছে? আমি তখন বললাম কোন রাতের কথা? তো তখন তিনি আমাকে বললেন যে তুমি একটা বিড়ালকে সাহায্য করেছিলে, একটা প্রাণীকে সাহায্য করেছিলে, পানি খাইয়েছিলে এবং নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলে, মনে আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে, আমি প্রাণী ভালোবাসি এই জন্য এটা করেছিলাম। তো তখন সেই লোকটি বললেন সেটা আমি ছিলাম। তো এই কথা শোনার পর আমার হাত তখন থরথর করে কাঁপতে শুরু করলো এবং গলা কাঁপতে শুরু করলো। আমি তখন বললাম যে আপনি ছিলেন মানে? তখন তিনি বললেন যে আমি হচ্ছে জিন, এবং ওই দিনকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। অসুস্থ হয়ে ওইখানে আসলে মাটিতে অবতরণ করি এবং অবতরণ করার পরে ওইখানে আসলে বিড়ালের রূপ ধারণ করে পড়েছিলাম। আমি জানি না সেদিন কী হতো আমার সঙ্গে, বা মারা যেতাম কি না। আমার কিছু সমস্যা আছে, শারীরিক জটিলতা আছে, যার কারণে মাঝে মধ্যে এরকম সমস্যা হয়। তো ওই দিন আমার সঙ্গে কেউ ছিল না, যার কারণে আমি অসুস্থ হয়ে সেখানে পড়ে যাই আর কি। তো তারপর তুমি সেদিন আমাকে পানি খাইয়ে আমাকে রক্ষা করেছিলে আর কি। আমি জানি না যে সেদিনকে মরে যেতাম না অন্য কিছু হতো, তবে আমি তোমাকে আমার প্রাণ রক্ষাকারী হিসেবে মনোনীত করেছি। এবং তুমি যে একটা জিনের দুনিয়ায় আছো বা জিনের কাবিলায় আছো সেটা তুমি অবশ্যই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবে তোমার ভালো মানসিকতার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি এবং তোমাকে আমি সম্মান প্রদর্শন করতে চাই। তুমি হয়তো কয়েকদিন ধরে অবাক হয়েছো যে তোমার বাজারের ব্যাগ ভরে গিয়েছে, বা যেসব অলৌকিক কর্মকাণ্ড তোমার সঙ্গে ঘটেছে সেসব আমাদের জিনেরাই তোমার সঙ্গে করেছে। তো এটা আমাদের আগেই করা উচিত ছিল, তোমাকে এখানে এনে সমস্ত কিছু বলা, কিন্তু সেটা আসলে আমার ব্যস্ততার কারণে আমি করতে পারিনি, এবং তুমি আশা করি এখন সমস্ত কিছু বুঝতে পেরেছো। তো আমি তখন তাকে বললাম যে হ্যাঁ, আমি সমস্ত কিছু বুঝতে পেরেছি, তবে এটা আমার আসলে দায়িত্ব ছিল, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য দুইটার মধ্যেই পড়ে। কারণ হচ্ছে একটা প্রাণীকে ভালোবাসা, প্রাণীর প্রতি দয়া দেখানো অবশ্যই কর্তব্য সকলের, এবং আমি আপনাকে প্রাণী হিসেবেই সেমনটা করেছি। আপনি যদি একজন মানুষ হিসেবে সেখানে পড়ে থাকতেন, বা একজন জিন বা যাই হোক না কেন, আপনি তো আল্লাহর সৃষ্টি, তাই না? তো আল্লাহর সৃষ্টি মানেই আমি তার প্রতি দয়াশীল। তো তখন সে আমাকে বললো যে মাশাআল্লাহ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তো আমরা হচ্ছে মুসলিম কাবিলার জিন এবং আমরা ইসলাম ধর্ম পালন করি। তো ইসলামের প্রতি সম্মান রেখেই তোমাকে আমরা সম্মান প্রদর্শন করতে চাই। তো এ হচ্ছে আমার মেয়ে, এবং এ হচ্ছে কি তোমাকে সমস্ত কিছু করে দেখাবে এবং দেখভাল করবে এখন থেকে, এবং তোমরা কিন্তু এখানে কয়েকদিন থাকছো। তো এই কথা বলার পর আমি বললাম কি যে বাড়িতে আমার আম্মা আমার কাছে চিন্তা করবে। তো তখন উনি বললেন কি যে ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না, সেসব বিষয়ে আমরা ম্যানেজ করে নিব। তারপর সবার সকলে আমাকে সামনে ডাকে এবং সামনে একটা মঞ্চের মতো জায়গা আছে, সেই মঞ্চের মতো জায়গায় আমি যাই। তো যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে কি আমাকে একটা মেডেলের মতো কোনো একটা পুরস্কার সেটা আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়,
তো সেটা অন কাইন্ড অফ ত্রিভুজ আকৃতির এক ধরনের স্বর্ণের বার ছিল বা অন্য কোনো কিছু ছিল, সেটার পর কোনো একটা ভাষায় কিছু একটা লেখা ছিল, সেটা আসলে কী লেখা ছিল আমি জানি না, তবে সেটা আমার গলায় পরিয়ে দেওয়া হয় এবং সকলে তখন হাতে তালি দেয়। এখানেও হাতে তালি দেওয়ার প্রচলন আছে, সেটা এখানে আসার পর বুঝতে পারলাম। এবং জিনের জগৎ যে কেমন হয় সেটা এখানে আসার পর আমি আসলে বুঝতে পারলাম যে আসলেই জিনরা এক্সিস্ট করে, বা কোরআন শরীফে যেরকমভাবে তেলাওয়াত বর্ণনা করা আছে সেটা আসলেই আছে, এবং এরকমভাবে যে জিনেরা থাকে গুপ্তভাবে সেটা আমি ওইখানে যাওয়ার পর বুঝতে পারলাম। তো তখন ওইখানে আমাকে নিয়ে অনেক কথা হলো, ওনাদের ভাষায় ওনারা বক্তব্য দিলেন, ওনারা কথা বললেন। তো আমি যখন মেয়েটার পাশে বসেছিলাম, মেয়েটা আমাকে বারবার আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছিল এবং বলছিল যে তুমি অনেক ভালো, হ্যান ত্যান এসব। আর আলমাস তো খুবই অবাক, ও বলছে যে তুই এরকম একটা কাণ্ড করেছিস। আলমাস আমার খুব ভালো বন্ধু ছিল। তো তারপর আমাকে ওইখান থেকে উঠানো হলো এবং মেয়েটা আমাকে সাথে করে সঙ্গে সঙ্গে মেয়েটা আমার হাত ধরলো আর কি, হাত ধরে খপ করে হাত ধরে ফেললো, ধরে বললো যে চলো, এবং ওর সঙ্গে আমি যেতে লাগলাম। এবং যাওয়ার পরে ও আমাকে বললো যে চলো তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে আসি একটা জায়গায়, এই জায়গাটা খুব সুন্দর, মানে ওদেরই প্রাসাদের পেছনে একটা খুব সুন্দর জায়গা আছে পাহাড়ের নিচে। তো ও আমাকে সঙ্গে সঙ্গে হাত ধরে সেখানে নিয়ে গেল। তো ভাই বিশ্বাস করবেন না, ওর হাত এত পরিমাণ নরম এবং সফট ছিল যে আমার সম্পূর্ণ মাথা ঘুরে যায়। একে তো তাকে দেখে আমার ভালো লেগেছে, তার প্রেমে পড়ে গিয়েছি, তারপর একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে। আর আলমাস তো জেলাস ছিল যে একটা পরীর সঙ্গে আমি এরকমভাবে উঠছি। জিনেদেরকে পরী বলে এটা আমি জানতাম, জিনের মেয়েদেরকে পরী বলে। তো আমি তখন তাকে পরী বলে সম্বোধন করলাম যে আপনি কি তাহলে পরী? তো তখন ও আমাকে বললো যে আপনি না, তুমি করে বলতে পারো আমাকে, তুমি করে, আমি তোমাকে বলছি না, আপনি আসলে খুব গভীর সম্বোধন শোনা যায়, তুমি করে বললে আপন আপন মনে হয়। তো আমি তখন তাকে বললাম তুমি একটা পরী? তো আমার বয়সই ছিল। তো আমাকে তখন বললো কি যে পরী কী হয়? তো আমি তখন বললাম যে জিনেদের যেসব মেয়ে রূপ আছে তাদেরকে পরী বলা হয়। তো ও তখন বললো না, আমাদের জিনদেরকে জিনি বলা হয়, মেয়েদের জিনদেরকেও জিন বলা হয়, ছেলেদেরকে জিনদেরকেও জিন বলা হয়। তো তখন আমি বললাম কি যে না, তোমাকে পরীর মতোই সুন্দর লাগছে এবং তুমি খুব সুন্দরী। তো এই কথা বলতে খুব হেসে দিয়ে বললো কি যে তুমিও খুব সুন্দর, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তো তারপর ওর সঙ্গে আমরা সেখানে বসে গল্প করলাম। এখানে খুব বড় একটা লেক ছিল, মানে পুকুর ছিল, এত স্বচ্ছ পানি এর আগে আমি কখনো দেখিনি। গাছে গাছে ফল ঝুলে আছে, মানে একটা অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা জায়গা, যে জায়গা আসলে একদম সত্যি সত্যি স্বর্গীয় ব্যাপার আর কি। সব মিলিয়ে সমস্ত কিছু আমার কাছে একদম অন্যরকম লাগছিল। তো ওর সঙ্গে আমি এবং আলমাস বেশখানি বসে সেখানে গল্প করলাম। আমি আলমাসকে ওর সঙ্গে পরিচয় করে দিলাম। আলমাস আসলে নার্ভাস ছিল এবং ভয় পেয়েছিল যে ওইখান থেকে যেতে পারবে কিনা। সব মিলিয়ে ওই বিকেল পর্যন্ত আমরা ওর সাথে ওখানে গল্প করি। তো আমি যখন এখান থেকে গিয়েছিলাম তখন ছিল হচ্ছে রাত, আর আমরা যখন ওখানে যাই তখন সেখানে যাওয়ার পর দেখি সেখানে দিন আর কি। তো এই জিনিসটা আমার আসলে মাথায় ধরেনি। তো ওকে আমি জিজ্ঞেস করে ভেবেছিলাম, তবে রাত হয়ে যাওয়ার কারণে আমাকে হচ্ছে কি ওর সঙ্গে করে সেই প্রাসাদে ফিরে আসার পর রাত্রেবেলা আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়। সেই খাওয়ার যে প্রাসাদ ডাইনিং টেবিলটা ছিল সেটা ছিল বিশাল আকৃতির। সাধারণত আগেরকার আমাদের রাজা বাচ্চারা এরকম জিনিসগুলো ব্যবহার করতো, আমি টিভিতে দেখেছি। তো সেরকম একটা জায়গায় বেশ কয়েকজন জিন ঘিরে বসে চেয়ারে বসেছে এবং চেয়ারে বসে খাওয়া দাওয়া করছে, এবং মোমবাতির মতো কোনো একটা আলো সেই টেবিলের উপর পড়েছে, তবে সেটা কিসের আলো আমি জানি না। এবং এই রুমের চারিদিকটাই শুধুমাত্র এরকম আলোকিত আলো জিনিস, আলো আর কি। তো আমরা খেতে বসলাম। তো খাওয়ার সময় আমাদের জন্য স্পেশালি কিছু প্লেট আসলো আর কি, খাবার প্লেট। তো সেই খাবার প্লেটগুলো ছিল খুবই, আমরা যেসব খাবার খাই সেগুলো, আর জিনেদের খাবার আলাদা ছিল। তো সেই সর্দার বললেন কি যে আমাদের খাবার আলাদা এবং মানুষের খাবার আলাদা, এই জন্য তোমাদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে মানুষ মিষ্টি খেতে পছন্দ করে, আমরা জিনরা সব থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করি। মিষ্টি এবং ফলমূলের খাবারগুলো এক, সেহেতু তোমরা এখান থেকে যত ইচ্ছে খেতে পারো। তো আমি এবং আলমাস সেদিনকে এত খাবার খেয়েছিলাম যে আমাদের একদম গলা পর্যন্ত উঠে আসছিল, কারণ আমরা জীবনে এত ভালো খাবার কোনোদিন খাইনি। আস্ত মুরগি, তারপরে খাসি, গরু, এই সমস্ত কিছুর খাবার, মাংস রান্না করা হয়েছে, আরও বেশ কিছু মাংস ছিল, সেগুলো আসলে কখনো খাইনি আমরা। তো এখানে পুরো 2 দিন ছিলাম আমরা। তো 2 দিনে ওই মেয়েটি সবসময় আমাদের সাথে থাকতো, আমাদের সঙ্গে গল্প করতো, এরকম খাবার দাবার। তো 2 দিন পরে আমি আসলে ইচ্ছা পোষণ করলাম যে আসলে বাড়িতে যাব, বাড়ির কথা খুব মনে হচ্ছে, আমার আব্বা আম্মা ছোটো বোনদের কথা খুব মনে হচ্ছে। তো তখন তিনি যাওয়ার সময় আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার মেয়ে নামিয়ে দিয়ে আসবে এবং তুমি কিন্তু এসব কথা কাউকে বলবে না, তুমি এখানে এসেছিলে বা তোমার কথা জন্য কেউ জানতে না পারে বা তোমার পরিচয় জন্য কেউ জানতে না পারে, ঠিক আছে? তো এই কথা বলার পর আমি তখন তাকে বললাম যে জি আচ্ছা, আমার পরিচয় আসলে কেউ জানতে পারবে না এবং আমি এই ঘটনা আমার এলাকার কাউকে বলবো না, কখনো আমার পরিচয় কেউ জানতে পারবে না। তো সব মিলিয়ে ওই দিন রাত্রেবেলা
আমার যে মেয়েটা ছিল ওকে আমাকে সঙ্গে করে ও হচ্ছে চলে আসলো। সেদিনকের মতোই ও আমার হাত ধরেছিল, আমি কোনো কিছু একটা উপর বসেছিলাম। তো বসে থাকার পর আমি খেয়াল করলাম আমি সেই নদীর পাড়ে সেই যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটায় আমি আছি। তো আমি বললাম কি যে এখান থেকে আমাদের বাড়িতে বেশ খানিকটা দূরে, আমাদের বাড়িটার সামনে পর্যন্ত দিয়ে আসো। তো তখন বলতে না বলতেই সেকেন্ডের মধ্যে আমরা সেখানে চলে আসছি আমাদের বাড়ির সামনে। তো রাত তখন গভীর 1টা-2টার উপরে হবে। তো ওই গভীর রাত্রেবেলা মেয়েটা আমাকে সেখানে নামিয়ে দিয়ে গেল এবং যাওয়ার সময় আমাকে বললো যে তোমার সঙ্গে আবার দেখা হবে, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। এবং ও এমন একটা কাজ করে যাবে যে আমার প্রতি এরকম একটা মায়া দেখিয়ে যাবে, সেটা আমি আসলে কখনোই ভাবতে পারিনি। আসলে অকল্পনীয় বিষয় ছিল। আমাকে সাথে সাথে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আসলে এটা ওদের ট্রেডিশন নাকি অন্য কিছু আমি জানি না, নাকি ওর চোখের দিকে তাকিয়ে আমি সেটা বুঝতে পেরেছি যে ও সত্যি সত্যি মনে হয় আমাকে পছন্দ করতে পারে এরকম কোনো কিছু, বা ওরকম থাকিনি বেশি দিন, কিন্তু আমি যে ওকে ভালোবেসে ফেলেছি সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমাকে জড়িয়ে ধরার পর আমি আসলে কিছু বলতে পারিনি, থ হয়ে গিয়েছিলাম এবং সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। তো ফেরার সময় ওই লোকটা আমাকে হচ্ছে গিয়ে সেই পুরস্কার এবং যা যা জিনিস দরকার ছিল সব কিছু আমাকে দিয়ে দিল এবং দিয়ে দেওয়ার পরে আমাকে বলেছিল যে তোমার কখনো কোনো ক্ষতি হবে না এবং কখনো কোনো সমস্যা হবে না, তোমার সঙ্গে সমস্ত সময় আমাদের রক্ষাকর্মী বা আমি সবসময় আছি, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো, কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো আলমাসকেও আমি জানিয়ে দিয়েছিলাম যে এই ঘটনার জন্য কাউকে না বলা হয় এবং কাউকে বলবি না, তো ঠিক আছে। তো আলমাস বাড়িতে যাওয়ার পর ও বাড়িতে চলে গেল, আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমার আম্মা বললো কি যে কী রে তুই বাইরে গেলি কখন, তুই না ঘরে ছিলি, আর হাতে সব কী ব্যাগ ট্যাগ। তো আমি তখন বললাম কি যে আমি ঘরে ছিলাম এতক্ষণ ঘরে ছিলাম। তো আম্মা তখন বললো হ্যাঁ তুই তো বাইরেই যাস নাই, তাহলে ঘরের ভিতরে যা দেখে কি যে সত্যি আমি নেই, তার মানে বোঝা গেল যে এই এতদিন আমার এখানে আমার রূপ ধরে কোনো একটা জিন ছিল এবং সেই জিন এখানে ছিল আমাদের সঙ্গে। তো ফেরার পর উনি আমাকে তো সঙ্গে করে বেশ কিছু মিষ্টি এবং খাবার দাবার দিয়ে দিয়েছে। তো আমার ছোটো বোনগুলো তো যখন শুনছে যে আমি এগুলো নিয়ে আসছি, ওরা ঘুম থেকে উঠে পড়ছে আর কি, আমার আম্মাই জাগাইছে। তো ওরা খাইলো। তখন খাওয়ার পরে আসলে ওই দিনকের পর থেকে আমার আসলে দারিদ্রতা কখনো ফেস করতে হয় নাই, কোনো সমস্যা কখনো ফেস করতে হয় নাই। সব কিছু ওই জিনেরা দেখভাল করতো, কোনো সমস্যা পড়লে জিনেরা সবসময় সেটা থেকে উদ্ধার করতো আমাকে, এবং এখন পর্যন্ত সেই জিনেদের কৃপা আমার উপর রয়েছে। ইভেন আমি সেই মেয়েটাকে খুব বেশি মিস করি, সেই পরি মেয়েটাকে, যাকে আমি পরি বলে ডাকতাম। ওকে আমি ভালোবেসে ফেলেছিলাম তখন। তো পরবর্তীতে ওর জন্য আমি অপেক্ষা করেছি যে ও আমার কাছে কোনোদিন আসবে কিনা বা আমাকে সত্যি ও ভালোবেসেছে কিনা। তো বুঝতে পারলাম যে ও আমাকে আসলে ভালোবাসেনি বা ও আমাকে চায় না। আমি শুধুমাত্র একতরফা ওকে ভালোবেসেছিলাম মাত্র কয়েকদিনের দেখায়। তো যাই হোক, ওর প্রতি সেই ভালোবাসাটা ভালো লাগাটা বেশ কিছুদিন ছিল এবং অনেক সময় ভালোভাবে কাজ করতো। তো পরবর্তীতে আমি বিয়ে করে ফেলি আসলে, এবং এখন পর্যন্ত সংসার করছি। তো আমার সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটেছে সেটা আমার পরিবার বা বর্তমানে আমার যে পরিবার আছে তারাও জানে না, শুধুমাত্র আলমাস আর আমি জানি আর কি। তো আলমাসেরও ওর ঘটনার পর থেকে পরবর্তীতে কোনো সমস্যা হয়নি, যেহেতু আমাদের কাউকে নিষেধ করেছেন ওনাদের সম্পর্কে বলার জন্য। তো আমি আমার নিজের নাম পরিচয় গোপন রেখেই মূলত ঘটনাটি হচ্ছে কি আমি পাঠিয়েছি। তো সেহেতু আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং জিন পরিরা যে ভালো হয় সেটার বাস্তব উদাহরণ হচ্ছে ওই জিনের সর্দার আর কি। তো সব মিলিয়ে আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।